দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন উইলাভ স্পোর্টসে। আমরা প্রতিদিনই খেলাধুলা বিষয়ক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর একেবারে জানেনই যে বাংলাদেশ কিন্তু ওয়ানডে সিরিজ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং নতুন একটা মিশন কিন্তু বাংলাদেশের সামনে এখন টি-20 সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশ কেমন করবে সেই বিশ্লেষণ আমরা শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, এবং আমাদের সাথে যুক্ত হবেন মাসুদ পারভেজ, ক্রীড়া সাংবাদিক। অপি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, খুব ভালো থাকাই স্বাভাবিক। ওয়ানডে সিরিজটা 9 বছর পর আমরা বিদেশের মাটিতে এশিয়ার বাইরে ওয়ানডে সিরিজ জিতলাম। সেটার মানে রেশ না কাটতেই কিন্তু আবার টি-20 সিরিজ, যদিও আমরা টি-20তে সেরকম একটা প্রতিপক্ষ না এবং চ্যালেঞ্জ জানাতে প্রতিপক্ষ না, কারণ আপনি জানেন যে দেরাদুনে আমরা হোয়াইট ওয়াশ হয়ে এসেছি আফগানিস্তানের কাছে। নিধাস কাপে কিন্তু আমরা ভালো করতে পারিনি, শ্রীলঙ্কার সাথে জয় ছাড়া ভারতকে তো হারাতেই পারিনি। ভারতের যদিও মূল দল ছিল না, দুর্ভাগ্যজনকভাবে টি-20তে আমরা কেন এরকম পিছিয়ে থাকি সেই কথা জানবো। তবে আশার কথা দিয়ে শুরু করতে চাই আলোচনাটা, কি বলবেন? অফকোর্স আমিও আশাবাদী মানুষ, এই কারণে আশার কথাই শোনাচ্ছি যে টি-20তে অবশ্যই ভালো করা সম্ভব, যেহেতু এখনও আমাদের কাছে সুযোগ আছে। এমন নয় যে সুযোগ একেবারেই শেষ হয়ে গিয়েছে, যদিও কিনা আমরা টি-20তে একেবারে নিম্ন র্যাঙ্কিংয়ের নিম্ন সারির একটা দল, কিন্তু তারপর আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান ক্রিকেটের টি-20তে যে পাওয়ার ক্রিকেটটা খেলা হয়, সেই পাওয়ার ক্রিকেটাররা আমাদের দেশে আমার কাছে মনে হয় যে কম। নো ডাউট যে আমাদের দেশে প্লেয়াররা, সিনিয়র ক্রিকেটার যারা আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সবাই ট্যালেন্টেড এবং সবাই প্রমাণিত যে তারা ওয়ানডে ভার্সন বলেন, টেস্ট ভার্সন বলেন, যথেষ্ট ভালো তারা খেলেছেন। কিন্তু টি-20তে এসে আমার কাছে মনে হয় যে পাওয়ার ক্রিকেট যেরকম হওয়া দরকার, আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে দেখি, যদি আমরা ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখি, ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখি, যে শুরুটা যেভাবে হওয়ার কথা টি-20তে, যে অনেকটাই কিন্তু অ্যাটাকিং মোডে থাকতে হয়। 120 বলের খেলা, 120 বলের সাথে পাল্লা দিয়ে স্ট্রাইকিং রেট ব্যাটসম্যানদের আপনি যদি দেখেন যারা টি-20তে ভালো করছে, সবার স্ট্রাইক রেট কিন্তু 140+। আর পক্ষান্তরে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের টি-20তে যদি আপনি স্ট্রাইক রেট দেখেন, সকলেরই কিন্তু 100 অথবা 100-র নিচে। তো এতেই প্রমাণ করে যে আমরা যে অনেক পিছিয়ে আছি টি-20 ফরম্যাটে। কিন্তু আমি আশা করি যে বাংলাদেশ দল যেভাবে ওয়ানডেতে এগিয়ে যাচ্ছে, আমরা যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে বিপিএলের সাথে আরেকটা কোনো টি-20 টুর্নামেন্ট যদি যোগ করতে পারি, হয়তো সুদূর ভবিষ্যতে আমরা ভালো কিছু আশা করতে পারবো টি-20 ফরম্যাট থেকে। আচ্ছা, যেটা বললেন মাসুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, মাসুদ ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই যেটা বললেন যে বিপিএল এর সাথে, বিপিএলটা তো একটা টুর্নামেন্ট, দেশি বিদেশি প্লেয়ারদের নিয়েই আসলে এই টুর্নামেন্টটা হয়ে থাকে, এবং তিনি যেটা বললেন যে ঘরের মাঠে আলাদা একটা টি-20 টুর্নামেন্ট যেখানে আসলে দেশি প্লেয়াররা খেলবে, প্রিমিয়ার লিগ যেমনটা হয়ে থাকে। তো আপনি আসলে এটার মূল্যায়নটা কেমন করবেন? মূল্যায়নটা যেটা হচ্ছে যে আরেকটি টুর্নামেন্টের কথা অভিভাই যেটি বললেন, সেটি কিন্তু মানে একরকম আলোচনা ছিল। হঠাৎ থেমে গেছে মাসুদ ভাই। সিসিডিএম কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল যে যারা সুপার লিগে খেলতে পারছে না, এরকম 2টা দলকেও যাতে ভালো খেলে সেই জন্য অনুপ্রাণিত করার জন্য তারা 8 দলকে নিয়ে একটা টুর্নামেন্ট করার প্ল্যান করেছিল। আসলে এখন উইন্ডোগুলি এত কম হয়ে যায়, মানে জাতীয় দলের ব্যস্ততা এবং ঘরোয়া ক্রিকেটে অনেকগুলি টুর্নামেন্ট আছে, সব মিলিয়ে ব্যস্ততাটা এমন পর্যায়ে যে আসলে অনেক সময় উইন্ডো পাওয়া কঠিন হয়ে যায়। আমি নিশ্চিত যে এই টুর্নামেন্টের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে যেটা হচ্ছে যে মানে বিপিএলের বাইরে আরও টুর্নামেন্ট, আমি আসলে এটার ঠিক পক্ষপাতী এই জন্য না, যে আসলে হয় কি এমনিতেই কিন্তু আপনি দেখেন যে আমাদের ক্রিকেটে অনেক ধরনের প্রচারণা আছে শীর্ষ ক্রিকেটারদের নিয়ে, যে টেস্ট খেলতে চান না, বা এবং দিন দিন টি-20 ক্রিকেটটা যেভাবে বিকশিত হচ্ছে, সেক্ষেত্রে যেটা হবে যে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে আসলে এই ধরনের টুর্নামেন্ট আপনি যত বেশি রাখবেন, তারা কিন্তু আরও বেশি কিন্তু এই ধরনের ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে যাবে। আপনি কিন্তু সবচেয়ে অভিজাত যে সংস্করণ আপনার টেস্ট ক্রিকেট, সেটাও আপনাকে খেলতে হবে, সামনে প্রচুর খেলা আছে, এবং আপনার ভবিষ্যতের জন্য খেলোয়াড়ও তৈরি করতে হবে। আমার মনে হয় সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা জরুরি। হ্যাঁ, টি-20তে ভালো করার জন্য আরও টুর্নামেন্ট হলে হয়তো ভালো হতো, বা মানে আরও মানে টি-20 প্লেয়ার পিক করতে হবে, পিক করার জন্য আর কি। সেক্ষেত্রে আপনি দেখেন যে ইন্ডিয়ার কথাই ধরেন, ইন্ডিয়াতে কিন্তু প্রচুর টি-20 টুর্নামেন্ট কিন্তু হয় না, একটাই আইপিএল হয়, এবং সেটাতে কিন্তু আমরা দেখি যে অন্তত এমন 20 জন ক্রিকেটারকে খুঁজে পাওয়া যায় যারা আসলে জাতীয় দলের সীমানায় আসতে পারে না, কিন্তু তারা ওই যে স্ট্রাইক রেটের কথা যেটা বলছিলেন যে প্রচণ্ড মারতে পারেন, টি-20 ক্রিকেটের দাবি মেটানো। সো আমার মনে হয় যে মানে আমাদের খুঁজতে হলে আসলে আমাদের এই বিপিএলের মধ্যে থেকেই খুঁজে নিতে হবে, এবং ঘরোয়া ক্রিকেটে অন্যান্য যারা আছে, অন্য যে টুর্নামেন্টগুলিতে আছে, যেমন প্রিমিয়ার ক্রিকেট লিগ আছে, সেখানে যারা ভালো হিট করতে পারেন তাদেরকে তৈরি করে নেওয়ার একটা ব্যাপার। তো আমার মনে হয় যে আপাতত আসলে
মানে খুব টুর্নামেন্ট বাড়ানোর দিকে না গিয়ে আমাদের আসলে এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। যাই হোক, যেটা বলছিলাম, ওয়ানডের প্রত্যাশাটা বাংলাদেশ ভালোভাবে পূরণ করেছে। যদিও আমরা যদি আমার বেস্টটা খেলতে পারতাম 3-0 তো জেতা যেত। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন টি-20-র মিশন শুরু হচ্ছে, আপনি আসলে কি বলতে চান? আমার যেটা মনে হয় যে টি-20 তো আলোচনা উঠলে আমাদের মধ্যে একটা আলোচনা ওঠে যে বাংলাদেশ এটাতে খুব একটা পারদর্শী নয়, স্ট্রাইক রেটের কথাটা এসে যায়। অন্যান্য দেশে যাদের স্ট্রাইক রেটই শুরু হয় 140 থেকে, সেখানে আমাদের বেশিরভাগেরই 140-এর নিচে, বেশিরভাগেরই বলা যায় 115, 20, 10 এরকম জায়গায় আর কি স্ট্রাইক রেটটা। তো বলা হয় যে আমরা পারি না, তারপরও স্রোতের বিরুদ্ধে গিয়ে কিন্তু ভালো সময় যে যায়নি তা নয়, নিজাহাজ ট্রফিতে গিয়েছে, এরপরে কিন্তু আবার কিন্তু মানে উত্থান থেকে একবার পতনের শেষ সীমায় নেমেছে আফগানিস্তানের সঙ্গে। তবে টেস্ট সিরিজের যে ধাক্কা ওয়েস্ট ইন্ডিজে, সেটা সামলে যে মানে ওয়ানডে সিরিজটা জেতা গেছে, আমার মনে হয় সেই আত্মবিশ্বাস থেকে আমার মনে হয় যে আবার স্রোতের বিরুদ্ধে কিছু একটা আমরা দেখতে পারি। ক্রিস গেইল নাই, মানে গতকালকে দল ঘোষণা হয়েছে, ক্রিস গেইলকে বিশ্রামে দেওয়া হয়েছে, এই বিষয়ে কি বলবেন? মানে ক্রিস গেইলের মতো প্লেয়ার, যাকে আমরা টি-20-র আসলে ব্র্যাডম্যান বলে থাকি, অফকোর্স যে এটা একটা স্বস্তির জায়গা যে মানে ক্রিস গেল প্রতিপক্ষ দলে খেলবেন না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ক্রিস গেল ছাড়াও কিন্তু তাদের দলে কিছু খ্যাত সারা বছরে যারা কিনা ক্রিস গেলের থেকে বিধ্বংসী হয়ে উঠতে পারেন। যে ক্রিস লুইস অসাধারণ ব্যাটিং করে থাকেন টি-20-তে, আমরা দেখেছি ইতিমধ্যেই। এভেন লুইস, পোলার্ড, সকলে আমরা জানি যে বিগ হিটার। তো আমাদের কাজটা হবে, আমার কাছে যেটা মনে হয় যে যদি আমরা ফেভারিট নই টি-20-তে এই তিনটা ম্যাচের জন্য, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যেভাবে ওডিআই সিরিজটা আমরা শেষ করেছি, যে আত্মবিশ্বাসটা নিয়ে আমরা শেষ করেছি, সেই আত্মবিশ্বাসের থেকেই আমার কাছে মনে হয় যে এখান থেকে ভালো কিছু করে দেখাতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে যদি জানতে চাই যে একমত হবেন কিনা যে ক্রিস গেইল ছাড়াও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী দল? হ্যাঁ, যেটা ক্রিস গেইল, ঠিক আছে, ক্রিস গেইল কিন্তু ওয়ানডে সিরিজে আমরা কিন্তু ক্রিস গেইলের কিন্তু সময় যে প্রায় শেষ হয়ে আসছে, সেটা কিন্তু মানে ইদানিং বোঝা যাচ্ছে। আসলে বয়স একটা ফ্যাক্টর, বয়স আপনার সামর্থ্যে আঁচড় ফেলবেই। তারপর ক্রিস গেইলের ফিটনেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে এখন। তারপরও ক্রিস গেইল নিজেই যেখানে বলেছেন যে এভিন লুইস ইন দ্য মেকিং, হ্যাঁ, মানে তার মতো করে ছক্কা মারতে পারে, সে এভিন লুইসকে কিন্তু বোতলবন্দি করে রেখেছিলেন মাশরাফি পুরো ওয়ানডে সিরিজে। তো আপনি যেটা বলছিলেন যে ক্রিস গেইল নেই, এভিন লুইসের জন্য ভালো খবর হচ্ছে যে টি-20-তে মাশরাফি নেই, 3টি ম্যাচেই তাকে আউট করেছেন মাশরাফি, তো তার জন্য এটা ভালো খবর। হ্যাঁ, বাংলাদেশের জন্য ভালো খবর হচ্ছে ক্রিস গেইল নেই, এভিন লুইস এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য ভালো খবর হচ্ছে মাশরাফি নেই। তারপরও এভিন লুইস যেটা হচ্ছে যে মানে ক্রিস গেইলের পর বলা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে মার্কেটারি ব্যাটসম্যান হবেন তিনি, তো তার জন্য একটা সুযোগ এই সিরিজটা। মাশরাফির প্রসঙ্গ যেহেতু আসলো, মাসুদ ভাই একটা কথা বলতে চাই যে আসলে জনদাবিতে পরিণত হয়েছে যে মাশরাফিকে আবারও কেন টি-20-তে ফেরানো হচ্ছে না, মানে এটা কিন্তু আসলে খুবই আক্ষেপের একটা বিষয়। ফেরানো হচ্ছে না বা ফেরানোর চেষ্টা হয়নি তা কিন্তু নয়। হ্যাঁ, যেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাশরাফি যখন টি-20 থেকে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, সেটা তার স্বেচ্ছায় যাওয়া ছিল না, এক ধরনের চাপের মুখে পড়ে, যে কারণেই হোক আগের কোচ থাকাকালীন তাকে যেতে হয়েছে। এখন যিনি চলে গেছেন, হ্যাঁ, তিনি যদি আবার ফিরেন, আমার মনে হয় যে মাশরাফিকে মাঝখানে বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বেশ কয়েকবার যে তিনি যাতে আবার ফিরে আসেন। তা আমার কাছে মনে হয় যে এখানে আসলে না ফেরার ক্ষেত্রে উনি আত্মসম্মানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, আমার মনে হয় যে সেই দৃষ্টিকোণ থেকে যদি উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, কারণ আমি নিজের ইচ্ছায় যাইনি। হ্যাঁ, এখন যখন আমাকে ফেরাতে বলা হচ্ছে, আমি আবারও মানে অনিচ্ছায় ফিরবো না। আমি একটু মাসুদ ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই। আত্মসম্মান বোধ, এটা আমি মেনে নেই যে ঠিক আছে, আত্মসম্মান বোধ থেকে তিনি ফিরে আসছেন না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে টি-20-তে অবশ্যই মাশরাফিকে দরকার, এটা সবাই কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। এবং বোর্ড প্রেসিডেন্টও কিন্তু তিনি একান্তভাবে ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলেছেন মাশরাফির সাথে, এবং তিনি অনুরোধও করেছেন যে বিবেচনা করতে, যে তিনি যাতে ফিরে আসেন টি-20-তে। তো ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমার কাছে মনে হয় যে মাশরাফি অবশ্যই ফিরে আসা উচিত। দরকার লাস্ট কয়েকটা সিরিজে ছিল না, টি-20 ফরম্যাটে খেলা হয়েছে বলে ওয়ানডে সিরিজে গেল ঠিক, কিন্তু দলটা একটা ব্যালেন্সড হয়ে গেছে। মাসুদ ভাই, মাশরাফির যে ম্যাজিক বলা হয়, এটাকে আসলে কিভাবে মনে হয় মাসুদ ভাইয়ের কাছে জানতে চাই। না, ম্যাজিক যেটা হচ্ছে যে আসলে এখানে তো আসলে কোনো জাদুমন্ত্র বলে কিছু নেই, আমরা যদিও বিভিন্ন সময় ম্যাজিক বা জাতীয় শব্দগুলো ইউজ করি, আসলে হয় কি প্রত্যেকটা মানুষেরই কিছু ক্ষমতা থাকে, মানে মাশরাফির যে ক্ষমতাগুলো আছে, নেতৃত্ব যেটা হচ্ছে নেতৃত্ব গুণ তো আছেই, সেটা আরও অনেক অধিনায়কেরই থাকে। আপনি দেখেন যে টেস্ট সিরিজে দল এমনভাবে বিধ্বস্ত হলো, হ্যাঁ, যাওয়ার পরে যেটা হচ্ছে সে দলকে নিয়ে খুব কম সময় পেয়েছে, তার
পারিবারিক ঝামেলা এবং স্ত্রীর অসুস্থতার কারণে অনেক গিয়েছেন পরে দেরি যোগ করে। দিয়েছে। হ্যাঁ, তো বলা যায় যে প্রস্তুতি ম্যাচ ছিল 19 তারিখে আর 22 তারিখে প্রথম ওয়ানডে, উনি 18 তারিখে গিয়ে পৌঁছেছেন, মানে ওয়ানডে সিরিজের মাত্র 4 দিন আগে। যে যতদূর জেনেছি যে ওখানে মানে দলের সঙ্গে উনি অনুপ্রেরণাদায়ী কিছু বক্তব্য দিয়েছেন আর কি, ঠিক আছে। যেমন আজকেও আমি পত্রিকায় পড়লাম যে আমাদের কালের কণ্ঠের প্রতিনিধি যিনি ওয়েস্ট ইন্ডিজে আছেন তার লেখায় আছে সেটা, যে তামিম ইকবালও মানে আফসোস করে বলেছেন যে এরকম একজন মাশরাফি বোধহয় বাংলাদেশ আর কোনোদিন পাবে না। তো সেই জায়গা থেকে তার ম্যাজিকটা আসলে ওই জায়গায় যে একটা ভাঙা দলকে, বিধ্বস্ত দলকে উনি চাঙ্গা করতে পারেন, অনুপ্রেরণাদায়ী বক্তব্য দিয়ে জাগিয়ে তুলতে পারেন এবং মাঠে নিজেও কিন্তু অনুকরণীয় পারফরমেন্সও করতে পারেন। আমরা পুরো ওয়ানডে সিরিজে যেটা দেখেছি, আপনি কিন্তু ব্রেক থ্রুটা প্রত্যেকটা ম্যাচে উনিই দিয়েছেন। এভিন লুইসকে প্রত্যেকটা ম্যাচে উনি আউট করেছেন, বোলিং রোটেট করা সব মিলিয়ে আসলে এবং আগে সবকিছু মিলিয়ে এসে ব্যাট করা, হ্যাঁ, এবং দলের মধ্যে একটা বিশ্বাস ছড়ায় দেওয়া আর কি। যেমন সেকেন্ড ওয়ানডেতে হারার পর উনি সেন্ট কিটসের যে ফ্লাইট, ওইখানে কিন্তু নানাভাবে কিন্তু দলকে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন। যারা খারাপ করছে, যাদেরকে উদ্দীপনা দিয়ে কাজ হচ্ছে না, তাদেরকে একটু খোঁচা মেরে কথা বলে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আসলে এই ক্ষমতাগুলি আসলে মানে এরকম একজন ক্যাপ্টেন আসলে সবসময়ের জন্য দরকার। তো বাস্তবতা হচ্ছে যে এরকম আসলে সবসময় তো পাওয়া যাবে না, ওনারও এক সময় শেষ আসবে, উনি এক সময় রিটায়ারমেন্টে যাবেন। হ্যাঁ, একটা বড় শূন্যতার, অলরেডি তো একটা বড় শূন্যতার জায়গা আমাদের তৈরি হয়েই আছে, যে সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করছেন কিন্তু ইয়াংরা পারছেন আসলে না, দেখেও আসলে শিখতে পারছেন না। অপি ভাই যেটা বলছেন মাশরাফির ম্যাজিক সম্পর্কে বলতে চাচ্ছিলেন কিছু। অসাধারণ, আমার কাছে মনে হয় যে তার উপস্থিতিটাই বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবার জন্য একটা অনুপ্রেরণা। মাশরাফি যখন ড্রেসিং রুমে উপস্থিত থাকেন, আমার কাছে মনে হয় যে সকল প্লেয়ার পিছনে কি করেছেন সমস্ত কিছু ভুলে গিয়ে মাশরাফির কথায় অনুপ্রাণিত হয়ে তারা মাঠে তাদের সর্বস্ব ঢেলে দিতে তারা প্রস্তুত এবং তারা পারফর্মও করছেন। তো সেটাই প্রমাণ করে, আমার কাছে মনে হয় যে ওডিআই সিরিজটাই প্রমাণ করে যে মাশরাফির দলে ক্যাপ্টেন হিসেবে থাকাটা কতটা প্রয়োজনীয়। এবং টি-20 ফরম্যাট যেখানে কিনা আমরা কিন্তু বারবারই কিন্তু ব্যর্থ হচ্ছি, সেখানেও যদি মাশরাফির যদি মোটিভেটর হিসেবে সেটাও বারবার বলা হচ্ছে না, মোটিভেটর হিসেবে অবশ্যই থাকা উচিত, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে অধিনায়ক হিসেবে যদি তিনি মাঠে থাকেন, দলের সাথে মাঠে থাকেন, দল অনেকটাই উজ্জীবিত হবে। এবং আমরা বিরতির পর আরো এই বিষয়ে আলোচনা করব। দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, উই লাভ স্পোর্টসের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমরা ক্রিকেট নিয়ে আলাপ করছি, বাংলাদেশের টাইগারদের নিয়ে আলাপ করছি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার, এবং ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ। বিরতির আগে যেটা আলাপ হচ্ছিল মাশরাফি ম্যাজিক নিয়ে, একটু যদি জানতে চাই যে সিনিয়র ক্রিকেটারদের থেকে দেখেও শিখতে পারছে না তরুণরা, কেন? এটা অবশ্যই একটা বিরাট বড় একটা ব্যর্থতাই আমি বলবো, যে সিনিয়র ক্রিকেটাররা যেখানে ভালো করছেন ক্রমান্বয়ে কিন্তু তারা ভালো করে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে দেখেও শিখতে পারছেন না। আমার কাছে মনে হয় যে এটা খুব কষ্টকর। এবং কিছু জিনিস আছে যেগুলো আপনার ছোটোবেলা থেকেই কিন্তু দেখে কিন্তু শিখে অভ্যস্ত হয়ে যান, কিন্তু আমরা কিন্তু দেখেও শিখতে পারছি না। তো কেন পারছি না? আমার কাছে মনে হয় যে জুনিয়রদের একটু অমনোযোগী ভাবটাই হয়তো বেশি এখানে। যদি একটু মনোযোগী হন, আমি যদি বিজয়ের কথাই বলি, বিজয় যদি তামিম ইকবালকে দেখে না শিখতে পারে তো সেটা হবে কষ্টদায়ক। বিকজ বিজয় লাস্ট ইনিংসে থার্ড ওডিআইতে যখন তামিম সেঞ্চুরি করলো, সেম তামিমও কিন্তু তার মতো স্ট্রাগলিং করছিলেন। বিজয় যেখানে 30 ঊর্ধ্ব বল খেলে 10 রান করেছেন, সেখানে তামিমও কিন্তু সেই ইনিংসটাই স্ট্রাগলিং করছিল। তো সে যদি কিভাবে তিনি তার এক্সপেরিয়েন্স টেম্পারমেন্টটা ঠিক রেখে কিভাবে ইনিংসটা লম্বা করা, সেই জিনিসটাই পারছেন না। এই সমস্ত জিনিস কিন্তু আমার কাছে মনে হয় যে এখনই যদি আমরা না শিখতে পারি, আমাদের পাইপলাইনে যারা প্লেয়াররা আছেন তাদের জন্য বরঞ্চ টিমে ঢোকাও কষ্টকর হয়ে দাঁড়াবে এবং জায়গা পাকাপোক্ত করাটা সেটাও কষ্ট হয়ে দাঁড়াবে। বিকজ একটু যদি বিজয়ের প্রসঙ্গ আসছে, আমি মাসুদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে অনেকেই বিজয়ের শেষ দেখে ফেলেছেন, যদিও ক্যাপ্টেন কিন্তু আস্থা রেখে তাকে কিন্তু খেলিয়েছেন ওয়ানডে সিরিজটা। আপনার কাছে আসলে কি মনে হয়, বিজয় কি যথেষ্ট সুযোগ পেয়েছে? মাসুদ ভাই, একটা বছর বাংলাদেশ 8টা ওয়ানডে খেলেছে, তার 7টাতেই উনি খেলেছেন এবং সেরকম কোনো ফল পাওয়া যায়নি। তো এখানে আসলে এনাফ অপরচুনিটি পায়নি এটি বলার সুযোগ আসলে নেই। উনি যথেষ্টই সুযোগ পেয়েছেন। এখন যেটা হচ্ছে যে আসলে
তামিমের ওপেনিং পার্টনার কিন্তু ক্রমাগত বদল হয়েই এটা চলেছে, আক্ষেপ, অনেক দিনের আক্ষেপ আমাদের। কিন্তু যাকে দিয়েই গত কয়েক বছরের চেষ্টা করা হয়েছে সেই ফেল করেছেন, এবং তার জায়গায় এমন একজনকে আনা হয়েছে যিনিও ফেল করার কারণেই বাদ পড়েছিলেন, আরেকজনের ফেল করার কারণে উনি আবার ফিরে এসেছেন। এটার সাথে একটু যোগ করতে চাই, যতবারই আসলে কোচ বদল হয়েছে, কোচের পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা কোচেরই কিন্তু তামিমের সাথে আলাদা আলাদা নিজের চুজেবল প্লেয়ার ছিল, এবং এই জিনিসটা কিন্তু আমাদের দেশের কোনো কোচই সেট করতে পারলো না, যে ওপেনিং পেয়ার এবং 3 নম্বরের যে সমস্যাটা, এই জিনিসটা মাসুদ ভাই কেন হয়? 3 নম্বরের আপাতত একটা সমাধান হয়তো সাকিব আল হাসানের ব্যাটিং এ দেখা যাচ্ছে, আপাতত একটা সমাধান। তবে যেটা ওপেনিংটা আসলে অনেকদিন ধরেই কনসার্ন। মাঝখানে কিছু সময় হাতুরা সিংয়ে তার প্রথম পছন্দ ছিলেন সৌম্য সরকার, কিন্তু হচ্ছে যে আপনি যখন ফর্ম হারিয়ে ফেলবেন, খেলতে পারবেন না, তখন তো আসলে আপনার বিকল্পে যেতেই হবে। তো বাংলাদেশ দলও সেজন্যই বিকল্পে গিয়েছে, কিন্তু বিকল্প হিসেবে যাকে আনা হয়েছে সেও ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, তো নানা কারণেই যেটা হচ্ছে যে এখন মানে এই প্রতি যে যেটা হচ্ছে যে আপনি ওপেনিং স্পটটা তামিমের সঙ্গী হওয়ার যে লড়াইটা, এই লড়াইটা খুব স্বাস্থ্যকর হওয়ার কথা। কিন্তু এখন যেভাবে চলছে আপনি দেখেন যে কেউ কিন্তু পারফর্ম করে আসছেন না। মানে যাকে আনা হচ্ছে উনি ফেল করছেন, ফেল করার পর তামিমের সঙ্গে একজন ওপেনিং পার্টনার লাগবে, অপশন সীমিত, কাকে আনা হবে? ওই আগে যিনি ছিলেন তাকেই আনা হচ্ছে, কিন্তু এরা কেউই কিন্তু মানে দীর্ঘমেয়াদে কিন্তু সাফল্য দিতে পারছেন না, বা খুব স্বল্প মেয়াদী সাফল্য আমরা দেখছি না। তো এই জিনিসটা আসলে মানে এটা আসলে ওই যেটা বলছিলাম যে অনেক বড় সংকটের জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। সেই সংকটের জায়গাটা কিন্তু ওপেনিং পেয়ারেই কিন্তু সেটা বুঝিয়ে দেওয়া যাচ্ছে আর কি, পরিষ্কার সেটা, যে আপনি ওপেনিংয়ে যেমন তামিমের একজন যোগ্য সঙ্গী পাচ্ছেন না, একইভাবে সিনিয়র ক্রিকেটাররা যে যখন পারফর্ম করছে তাদেরকে যোগ্য সহায়তা দেওয়ার মতো যোগ্য তরুণদের আমরা দেখছি না। তরুণদের ব্যাপারে আবার আসবো, আমরা একটু অপি ভাইয়ের কাছে জানতে চাই যে টি-20 খেলা, গতকালকে সাকিব আল হাসান কথা বলেছিলেন সেন্ট কিটসে, অনুশীলনও করেছে বাংলাদেশ দল, কঠোর অনুশীলন। তবে সাকিব আল হাসান বলছে তরুণদের খেলা হচ্ছে টি-20 ক্রিকেট, আপনি কি মনে করেন? তরুণদের আমার কাছে মনে হয় না যে শুধু তরুণদেরই খেলা, এখানে বর্ষিয়ান ক্রিকেটারদের কিন্তু দায়িত্ব কিন্তু অনেক। তো যে দল আমাদের বাংলাদেশের মতো দলে কিন্তু বর্ষিয়ান ক্রিকেটের সংখ্যাই কিন্তু বেশি, সবাই কিন্তু এক্সপেরিয়েন্স। এখন তিনি যদি বলে থাকেন যে টি-20 শুধু খালি তরুণদের খেলা, তাহলে তো আমাদের বর্ষিয়ান ক্রিকেটারদের এখনই সরে দাঁড়ানোর সময়। তা আমি সে পথে যাচ্ছি না। আমার কাছে মনে হয় যে বর্ষিয়ান ক্রিকেটার এবং জুনিয়র ক্রিকেটার একত্রিত হয়ে আমাদের কিন্তু দল কম্বিনেশন হিসেবে কিন্তু আমাদের খুব ভালো একটা দল। তো শুধু দরকার এখন পারফর্ম করা। পারফর্ম কিন্তু সকলেই করছেন সিনিয়র ক্রিকেটাররা। যদি ইয়াংস্টার যারা আছেন, আমি তাদের কাছে খুব বেশি কিছু আশা করছি না। যদি ছোট ছোট কন্ট্রিবিউশন থাকেন, যেমন ওপেনিং পার্টনারশিপটা আমাদের একটা তামিমের সাথে যোগ্য উত্তরসূরি যেই আসবেন তার কাছ থেকে আমি যদি হয়তো লিটন দাস আছে বা সৌম্য সরকার আছে, যেই আসুক না কেন, তার কাছ থেকে যদি 25 থেকে 30টা রান যদি আমরা যদি পাই, 7 নম্বরে মুসাদ্দেকের কাছ থেকে যদি আমরা এরকম 20 থেকে 25টা রান পাই, তাহলে কিন্তু আমাদের স্কোর কিন্তু টি-20-তে আমরা 180 ক্রস করতে পারি। তো এরকম ছোট ছোট আমাদের কিছু পারফরম্যান্স, ছোট কন্ট্রিবিউশন করতে পারছে না তরুণরা, মানে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তাদের আসলে যেটা বলছিলেন যে একটু সুশৃঙ্খল না আমাদের তরুণ ক্রিকেটাররা, মানে এটা কি আসলে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তারা আসলে কোপ আপ করতে পারছে না, না ক্রিকেটীয় জীবনে আসলে কিভাবে চলা দরকার সেটা আসলে তারা বুঝছে না? না, এখানে খুব একটি বিষয় খুব পরিষ্কার যে তারা যে পারফর্ম করতে পারছেন না, এই বিষয়টা পরিষ্কার যে তারা ক্রিকেটে ফোকাসড না। তাহলে কিসে ফোকাসড? ক্রিকেটে ফোকাসড না, ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার। কারণ যে বা যাদের কথা বলা হচ্ছে এমন নয় যে তারা কোনো কালেই পারফর্ম করেছেন, কিন্তু সেটা সীমিত সময়। সৌম্য সরকারকে চন্দ্রিকা হাতুরা সিংয়ে বিগ ম্যাচ প্লেয়ার মনে করতেন। কেন মনে করতেন? বিগ ম্যাচ জিতিয়েছেন বলে মনে করতেন। অন্য যারা তরুণ আছেন, বিশেষ করে ব্যাটিংয়ের যে তরুণরা, তারাও কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু পারফর্ম করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে সমস্যাটা ক্রিকেটীয় না, ওই যেটা বললাম ফোকাসড না তারা। একটা এক্সাম্পল দিতে পারি, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। আমাদের একজন ক্রিকেটার আছেন, সুদর্শন ক্রিকেটার, উনি কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য 6 মাসের জন্য ছুটি চেয়েছিলেন, ঠিক আছে। তো এটা কিন্তু পরিষ্কার উনি এই যে ছুটি চাওয়া, আমরা যারা ডে টু ডে ক্রিকেট অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত বা খোঁজ খবর রাখি, অনুসরণ করি, তা আমাদের কাছে এই খবরটা এসেছে যে একজন তরুণ ক্রিকেটার উনি সিনেমায় অভিনয়ের জন্য তার প্রস্তাব আছে, তিনি অভিনয়ের জন্য ক্রিকেট থেকে 6 মাসের ছুটি চেয়েছেন, ঠিক আছে। তো এটাই তো পরিষ্কার করে দিচ্ছে যে আসলে ক্রিকেটে উনি কতখানি ফোকাসড, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে তরুণদের এই যে বিশৃঙ্খল জীবনযাপনের কথা বলছেন,
এখানে আসলে আমি মনে করি ক্রিকেট বোর্ডের একটা খুব বড় ভূমিকা রাখার সুযোগ আছে। কেন আছে সেই ব্যাখ্যাটা আমি আর একটু পরে দিচ্ছি। আসলে আমাদের তরুণ ক্রিকেটারদের আপনি দেখছেন অনেককে নিয়ে কিন্তু অফ দ্য ফিল্ড নানা রকম বিতর্কের কথা কিন্তু মিডিয়া সংবাদ মাধ্যমেও আসছে এবং সোশ্যাল মিডিয়াতেও এগুলো নিয়ে তোলপাড় হচ্ছে। এখন হচ্ছে যে মানে বিষয়টা যেটা হচ্ছে যে একরকম যে জাতীয় দলে এসে যারা তারকা হয়ে গেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এরা আসলে এই জাতীয় দলে থাকাটাকে তাদের বিশৃঙ্খল জীবনযাপনের লাইসেন্স বলে মনে করতে শুরু করেছেন। সামাজিক দৃষ্টিকোণ থেকে শালীন নয় এরকম কর্মকাণ্ডে অবাধে লিপ্ত হওয়ার লাইসেন্স বলে মনে করতে শুরু করেছেন তাদের জাতীয় দলে থাকার এই পরিচিতিটাকে। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে যে আপনি বলতে পারেন যে এদের ওপর কি তাহলে এদের পরিবারের নিয়ন্ত্রণ নেই? এখন হচ্ছে এরা খুবই ইয়াং, তাদের পরিবার তাহলে কি করছে? এখানে আসলে একটা জিনিস আমি ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে যে অনেক তরুণ ক্রিকেটার এসেছেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখতে হবে। সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু একরকম নয়। হ্যাঁ, বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন যারা এমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, রুট লেভেল থেকে এসেছেন, যাদের জীবনযাপন হয়তো একসময় স্বাচ্ছন্দ্য ছিল না। তো সেই ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে জাতীয় দলে খেলছেন, প্রচুর টাকা উপার্জন করছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে উনি তার পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হয়ে উঠেছেন, পরিবারের সব ধরনের চাহিদা উনি মেটাচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবেই আপনি যখন পরিবারে সবচেয়ে বেশি উপার্জন করবেন তখন আপনার পরিবারের নিয়ন্ত্রণটা কিন্তু আপনার বয়স যতই কম হোক আপনার উপর থাকবে না। হ্যাঁ, তখন আপনার কথা আপনার পরিবার চলবে। একটা হিরোইজম ব্যাপার চলে আসে। হিরোইজম না, ঠিক হচ্ছে, মানে একটা পরিবারে আপনি সবচেয়ে বেশি উপার্জন করছেন, পরিবারের সবার চাহিদা মেটাচ্ছেন, সবার পছন্দ দেখছেন। হ্যাঁ, আপনি বয়সে যতই তরুণ হন, টাকাটা বেশি উপার্জন করার কারণে যেই ব্যাকগ্রাউন্ড থেকে সে এসেছে ওই ব্যাকগ্রাউন্ডের পরিবারগুলোতে ওই পরিবারগুলোর উপর আসলে তার উপর আসলে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই ক্ষেত্রে আমি বলছিলাম যে ক্রিকেট বোর্ডের একটা খুব বড় ভূমিকা রাখার সুযোগ আছে। ক্রিকেট বোর্ড যে বিভিন্ন সময়ে যে খুব কঠোর ব্যবস্থা নেয়নি তাও নয়, তারপরও নিয়েছে। সাব্বিরের বিরুদ্ধে নিয়েছে, তবে যেটা নিয়েছে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। সে ধরেন ওকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আলটিমেট যেটা অ্যাওয়ার্ড সেটা কিন্তু তার জন্য রাখা হয়েছে জাতীয় দল। এটাতেও হয়তো উনি একটা ভুল বার্তা পেয়ে থাকতে পারেন, কারণ ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করেছে, উনি প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে পারেননি, হয়তো বড় অঙ্কের একটা টাকা উনি উপার্জন করতে পারেননি ওখান থেকে, বাট সঙ্গে সঙ্গে কিন্তু ফার্স্ট ক্লাস আসরগুলোও ছিল। হ্যাঁ, বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা কিন্তু ফার্স্ট ক্লাস আসরগুলোতে খুবই কম খেলতে চান। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই শাস্তিটা আসলে তার জন্য কতটা যৌক্তিক হয়েছে, বিশেষ করে জাতীয় দলে খেলার সুযোগ যখন আপনি উন্মুক্ত রেখেছেন এবং তাকেও 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তাতে কি কোনো ফল হয়েছে? শুধু কি 20 লাখ, আরো বেশি ছিল, এর আগেও ছিল, মানে এতে কি কোনো ফল হয়েছে? ফল কিন্তু হয়নি। তো ফল যখন হয়নি এবং উনি পারফর্মও করছেন না, এবং পারফর্ম যখন করছেন না তখন একইভাবে কিন্তু উনি অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিতে লিপ্ত আছেন, দর্শকদের গালমন্দও করছেন ইনবক্সে। তো সব কিছু মিলে আসলে আমার মনে হয় যে মানে আবারও তার জন্য মানে এর আগে তার যত শাস্তি হয়েছে তার চেয়ে অনেক কঠোর মাত্রায় শাস্তির সময়টা তার জন্য কাছে আসতে চাই যে তরুণদের আসলে সুশৃঙ্খল জীবনযাপন প্লাস আসলে ভালো মানের ক্রিকেটার হয়ে ওঠা, এটা আসলে কোন কোন পথ অনুসরণ করলে আসলে হওয়া সম্ভব? যেমনটা সিনিয়র ক্রিকেটার আবারও বলছি দেখেও আসলে শিখতে পারছে না তারা। সব থেকে আমার কাছে মনে হয় সহজ উপায় হচ্ছে ড্রেসিং রুম যখন শেয়ার করে তাদের সিনিয়র ক্রিকেটাররা কীভাবে তাদের চাল চলন কীভাবে তারা কথাবার্তা বলেন, তারা ক্রিকেটে কতটুকু ফোকাস থাকেন, কতটুকু সময় পরিবারকে দেন, কতটুকু সময় ট্রেনিং করেন, এই কয়েকটা 5টা জিনিস কিন্তু দেখলে আমার কাছে মনে হয় যে তারা নিজেদের যেরকম উশৃঙ্খল জীবনযাপনের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন সেখান থেকে হয়তো বের হয়ে আসা সম্ভব। এমনকি সিনিয়র ক্রিকেটাররাও যদি আমার কাছে মনে হয় যে একটু উদ্যোগ নিয়ে যে জুনিয়র ক্রিকেটারদের সাথে একটু সময় কাটান, একটু বেশি করে সময় কাটান, কিভাবে সুন্দরভাবে ফোকাস থাকা যায় ক্রিকেটের উপর, এতেও হয়তো উপকৃত হতে পারেন। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে সব কিছু কিন্তু ব্যক্তিগত একটা ব্যাপার, যে সবাই চান যে একটা ব্যক্তিগত একটা স্বাধীনতার জীবন থাকুক, তরুণ ক্রিকেটাররা অবশ্যই সেটা চান, কিন্তু তার মানে এই নয় যে সীমাবদ্ধতা অবশ্যই থাকা উচিত। এখন নো ডাউট যে যারা জাতীয় দলের হয়ে খেলছেন তারা সকলে কিন্তু সুপারস্টার, এখন তাদের প্রত্যেকেরই চলাফেরা কথাবার্তা সবাই কিন্তু অনুকরণ করার চেষ্টা করেন। এখন এখান থেকে সরে যখন আমি অফ দ্য ফিল্ড যখন একটা কাউকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হোক গালাগালি করি বা মন্দ কোনো কথা বলি, এটা অবশ্যই সমাজের অন্য দর্শন কিন্তু ভালো চোখে দেখবেন না। তো ভালো চোখে দেখবেন না, কেন দেখবেন না, এই বুদ্ধি বিচার জ্ঞানটুকু কিন্তু সেই ক্রিকেট প্লেয়ারে থাকা উচিত। তো আমার কাছে মনে হয় যে সেই জিনিসটা অনেকই কম, আমাদের উপলব্ধি জিনিসটা অনেকই কম জুনিয়র ক্রিকেটারদের। আর বিশেষ করে জুনিয়র ক্রিকেটাররা যদি এটা আমার অনুরোধ থাকবে যে তারা যদি
সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময়ের জন্য হলেও নিজেকে দূরে সরিয়ে রাখেন এবং ফোকাসটা যদি ক্রিকেটে রাখেন, আমার কাছে মনে হয় যে এটা হয়তো তারা কিছু সময়ের জন্য উপকৃত হবেন, কিন্তু লং রানের জন্য আমার কাছে মনে হয় যে ক্রিকেটে ফোকাস থাকাটা বেশি জরুরি, যেহেতু তাকে আজকে বিশ্ব প্লাস বাংলাদেশের সকলেই চিনে কিন্তু এই ক্রিকেট দিয়েই। এই ক্রিকেটের উপরে যদি তারা সময়টা একটু বেশি দেন এবং অফ দ্য ফিল্ডের সময়টুকু যতটুকু পারা সম্ভব ফ্যামিলিকে দেওয়া ছাড়া আমার কাছে মনে হয় না যে অতিরিক্ত কোনো বন্ধুবান্ধব বা কোনো অসামাজিক কোনো কার্যকলাপে সময়টা ব্যয় করুক সেটা ক্রিকেটে। ক্রিকেট অবশ্যই। অনেক ভালো কথা বলেছেন অপি ভাই। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আবার আলোচনায় ফিরবো টি-20 মিশনটা নিয়ে। দর্শক, উই লাভ স্পোর্টসে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি এবং ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ। বিরতির আগে অনেক আলোচনা হচ্ছিল তরুণদের নিয়ে। আমরা একটু টি-20 দিকে একটু ফোকাস দিতে চাই, যেহেতু কালকে ভোরেই রাত পোহালেই আসলে ভোরবেলা খেলা সেন্ট কিটসে খেলা, যেখানে আসলে সিরিজ জয়ের উদযাপন করেছিল বাংলাদেশ। সেই মাঠে আসলে টি-20 সিরিজের যদিও কঠিন বাস্তবতা আমাদের জন্য অপেক্ষা করছে, প্রথম ম্যাচটা আসলে জয় দিয়ে শুরু করাটা আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করবে কিনা? অফকোর্স, যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা যদি জয় দিয়ে শুরু করা যায় সেটা কিন্তু এক্সট্রা কিন্তু একটা টিমকে কিন্তু অনুপ্রেরণাও বলেন, আত্মবিশ্বাসে কিন্তু একটা জায়গা তৈরি হয়ে দাঁড়ায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচটা অবশ্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের আত্মবিশ্বাসটা সঙ্গী হচ্ছে আপনার ওডিআই সিরিজ জয় করাটা, সেটা কিন্তু আমাদের আত্মবিশ্বাসের মানে সঙ্গী এখন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা সকলেই চাঙ্গা আছেন এবং নতুন যারা দলের সাথে যুক্ত হয়েছেন, সৌম্য আরিফুল নিঃসন্দেহে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা এ দলের সাথে তিনি দুর্দান্ত খেলেছেন, তিনি ভালো ফর্মে আছেন। এবং সৌম্য সরকার যেরকম তিনি খেলেছেন, যদিও তিনি খুব একটা বেশি ভালো ছন্দে ছিলেন না, কিন্তু টি-20 ফর্মেটে আমরা জানি যে তিনি হার্ড হিটার ব্যাটসম্যান একজন, কিন্তু এখন সেন্ট কিটসের উইকেটে তিনি কতটুকু মানিয়ে নিতে পারবেন নিজেকে, আর তিনি যেহেতু বেশ কিছুদিন দলের সাথে নেই, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তার একটু সময় নেওয়াটাই ভালো বরঞ্চ উইকেটে নেবে। আর দল হিসাবে বাংলাদেশ যদি আমরা ছোট করে বারবারই কিন্তু আমরা র্যাঙ্কিংয়ের কারণে কিন্তু ছোট করে দেখছি, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় টি-20 ফর্মেট এমন একটা ফর্মেট যেদিন যারা ভালো শুরু করবে দিনটা কিন্তু তাদেরই হয়ে যায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি শুরুটা ভালো করতে পারে, হয়তো প্রথম পাওয়ার প্লেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 6 ওভার, প্রথম 6 ওভার আমার বিশ্বাস যে বাংলাদেশ যদি প্রথম 6 ওভারে যদি 60 ঊর্ধ্ব একটা রান যদি দিতে পারে, যদি এটা খুব বেশি একটা চাওয়া না আমার কাছে মনে হয় টি-20 ফর্মেটে, কিন্তু তারপরেও যদি 50 থেকে 60 ঊর্ধ্ব একটা রানের একটা পার্টনারশিপ দিয়ে আসতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে দলের প্রয়োজনে যারা পরে ব্যাট করবেন তার জন্য খেলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু শুরুটা ভেরি ইম্পর্টেন্ট, যদি শুরুটা আমরা এরকম দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে অবশ্যই এখান থেকে ম্যাচ জিতা সম্ভব। মাসুদ ভাই কিছু যোগ করতে চান? না, ওয়ানডেতে যেটা দেখেছেন যে তামিম সাকিব যখন পার্টনারশিপ করেছেন একটা সময় একটু ধীরে স্থিরে তারা ব্যাটিং করেছেন, পরে যখন ভালো পার্টনারশিপ হয়ে গিয়েছে এরপরে কভার করার চেষ্টা করেছেন। টি-20তে আসলে ওই সময়টা নেই, 20টা ওভার আসলে ভাবার সময় নেই, ভুল করলে ভাবার সময়, মানে আপনার হচ্ছে যে আপনি সময় নিয়ে সেট হয়ে এরপরে মারবেন ওই সুযোগটা নেই, একেবারেই ভিন্ন ধরনের একটি খেলা। সেই দৃষ্টিকোণ থেকে আসলে যে ওয়ানডে থেকে টি-20তে শিফট করে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। যে উইকেট খারাপ গিয়েছে ওয়ানডেতে, বল ভালো ব্যাটে আসছিল না, ঠিক আছে আমি একটু ধরে খেলি, কিছুক্ষণ দেখি, একটু সেট হই, এরপরে আমি মারি। টি-20তে তো আসলে সেই সুযোগটা নেই আর কি। আর যেটা হচ্ছে যে আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যেহেতু খেলা ওদের বিগ হিটার, সেন্ট কিটসেই লাস্ট ওয়ানডেটা হয়েছে ওয়ান্ডার পার্কে, মাঠটা খুব ছোট, সীমানা খুব ছোট, যে কারণে হিটার যারা তাদের জন্য সুবিধা, ঠিকমতো লাগলেই অনায়াসে ছক্কা হতে পারে। যদিও সেরকম বিস্ফোরণ আমরা ওই ম্যাচটাতে খুব একটা দেখিনি, সেটা বাংলাদেশের বোলারদের সাকসেস যে তারা সেভাবে বেঁধে রাখতে পেরেছেন। কিন্তু টি-20তে আসলে যে এরকম একটা অবস্থা যে ব্যাটসম্যানদের পক্ষে না মেরে উপায় থাকে না, আর না মেরে যখন উপায় থাকে না তখন হচ্ছে যে উইকেট দেওয়ার চান্স যেমন থাকে, পাশাপাশি আপনার কিন্তু প্রচুর রান হওয়ারও স্কোপ থাকে। যেহেতু আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটটা সেরকম না,
হ্যাঁ, এবং খুবই অল্প সময়। আমার মনে হয় যে আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে তাদের জন্য, যে ওয়ানডে থেকে এসে টি-20-তে শিফট করে সেইভাবে নিজেদেরকে মেলে ধরা আর কি। তারপর আমি মনে করব যে ওয়ানডের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস তাদেরকে এখানে নিজেদের উজাড় করে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। অন্তত তাদের সেই অনুপ্রেরণাটা থাকবে যে না, আমরা ওয়ানডে সিরিজটা জিতে এসেছি, এখানেও আমাদের শুরুটা ভালো করতে হবে, জিততে হবে। তো আমার মনে হয় যে এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমার মনে হয় যে ভালো কিছু হওয়ার সুযোগ ওয়েস্ট আছে। ইন্ডিজের সাথে কিন্তু বাংলাদেশ 6টা টি-20 খেলেছিল, একটা ফলাফল হয়নি, বাকি 2টাতে জিতেছে বাংলাদেশ, 3টাতে আবার জিতেছে ক্যারিবীয়রা। মানে আমরা কিন্তু হারিয়েছি ওয়েস্ট ইন্ডিজকে। সেই প্রেরণাটা আসলে কাজে লাগবে কিনা কালকের ম্যাচে? অফকোর্স, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে কিন্তু তাদেরকে দুবার কিন্তু আমরা আবার শুধু হারিয়েছি। আরেকটু যোগ করতে চাই যে আমরা কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলেছি ভারতের সাথে, 1 রানের একটা আক্ষেপ ছিল। তারপরে নিধাস কাপের ফাইনাল খেলেছি, তাও ভারতের সাথে হেরে গেলাম। মানে এই জিনিসগুলো আসলে কাজ করে কিনা, যে টি-20তে আমরা ভালো দল হয়ে ওঠার পেছনে কিন্তু এই ছোট ছোট ভুলগুলো আসলে একটু বড় হয়ে দাঁড়ায়। কবে আসলে টি-20তে আমরা ভালো দল হয়ে উঠবো, এটা একটু বলবেন? অফকোর্স, ভালো দল হয়ে ওঠার কিন্তু আমাদের সামনে কিন্তু যথেষ্ট সুযোগ আছে, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে হবে। যেমনটি আমাদের দলের সিনিয়র ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো খেলে যাচ্ছেন। বারবার কথা হচ্ছে যে জুনিয়র ক্রিকেটারদের কন্ট্রিবিউশন নিয়ে। টি-20 ফরম্যাটই হোক না, এটা আদর্শ একটা জায়গা, জুনিয়র যারা আছেন তাদের জন্য একটা পারফর্ম করার জায়গা। তো আমার কাছে মনে হয় যদি জুনিয়ররা যদি তাদেরকে সিনিয়রদের আগে মেলে ধরতে পারেন, এটা অবশ্যই সিনিয়রদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে তখন। তো এই ধরনের দৃষ্টি উপস্থাপন করাটা আমার কাছে মনে হয় যে জুনিয়রদের জন্য একান্তই জরুরি, এবং দলেও খুব জরুরি এখন যারা জুনিয়র স্টাফ যারা আছেন তাদের সকলের কন্ট্রিবিউশনটা করা। তো এই দুটো কম্বিনেশন যদি এক হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল বিস্ফোরক হয়ে উঠতে পারে যে কোনো সময় টি-20 ফরম্যাটে। আর যদিও কিনা আমরা ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু এর আগে কিন্তু টি-20 ফরম্যাটে দুবার কিন্তু তাদেরকে আমরা হারিয়েছি, যদিও কিনা আমরা 3বার হেরেছি তাদের কাছে, কিন্তু পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ এখানে ভালো করার কিন্তু সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো তারপরেও আমার কাছে বিশ্বাস যে ওডিআইতে আমরা ভালো করেছি, টি-20তে তিনটা ম্যাচ আমাদের সামনে এখন। তো এখান থেকেও ভালো কিছু করা সম্ভব যদি কিনা সিনিয়র জুনিয়র কম্বিনেশনে যদি পারফরমেন্সের ভিত্তিতে যে কন্ট্রিবিউশনের কথাটা বারবার আসছে, কন্ট্রিবিউশনটা যদি একেবারে খেলোয়াড়দের নামের পাশে সম্মান সূচক একটা যদি কন্ট্রিবিউশন দেওয়া হয় তাহলে হয়তো এখান থেকে ভালো কিছু বের করে আনা সম্ভব। আর আমি বিশ্বাস করি যে বাংলাদেশ দল যেভাবে খেলে যাচ্ছে অবশ্যই এখান থেকে আমরা সিরিজ জয় করতে পারি, টি-20 সিরিজ, সেই যোগ্যতাও আমাদের কিন্তু আছে। কিন্তু এখন ধৈর্য ধরার পালা, যে না ধৈর্য ধরতে হবে, কিন্তু রাইট মোমেন্টে রাইট ক্লিকটা অবশ্যই করতে হবে। টি-20 ফরম্যাট শর্টার ভার্সন ক্রিকেট, মিস্টেকের সংখ্যা যত আমরা কম করবো আমার কাছে মনে হয় যে আমরা ভালো করতে পারবো। মিস্টেকের কথা আসলো, বারে বারে আসলে বলা হচ্ছে যে মুশফিকের একটা কথা যে তিনি ভালো খেলছেন কিন্তু ভালো শেপ করতে পারছেন না, আসলে ফিনিশ করতে পারছেন না। সেটা নিধাস কাপে বলেন বা আপনার আফগানিস্তানের সাথে বলেন বা আপনার ভারতের সাথেই বলেন, এই আক্ষেপটা আসলে এই ফিনিশিং ক্রিকেটটা আসলে বারবারই কিন্তু আমাদের আক্ষেপ হয়ে আসছে। এবং আমরা কিন্তু পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে অনেকবারই আপনাদের বলতে শুনেছি যে ফিনিশিং ক্রিকেটটা আসলে বাংলাদেশ খেলতে পারছে না, অনেক পিছিয়ে অন্যান্য দলের চেয়ে। এটা একটু বলতেন? না, ফিনিশ তো হচ্ছেই, ফিনিশ হচ্ছে বলেই তো সিরিজটা জিতেছে, ফিনিশ কোনো না কোনোভাবে হচ্ছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে মানে খুব ক্রাঞ্চ সিচুয়েশন যখন আসছে সেই সময়টা ক্যালকুলেটিভ ক্রিকেটটা হ্যাঁ, মানে যখন যেমন সিরিজের সেকেন্ড ওয়ানডের কথাই ধরেন, বলের সঙ্গে রানের যে ইয়েটা ছিল, সমীকরণটা ছিল, খুব বিগ হিট করার আসলে দরকার ছিল না। সে ধরেন ফুল টস বল পেয়েছি, আমি ঝুঁকি না নিয়ে চিন্তা করলাম যে রোল অফ দ্য রিস্ট আমি খেললাম, আমি নিচে খেললাম, আমার 2টো রান আসলো বা একটা সিঙ্গেল আসলো, খুব ক্ষতি কিছু ছিল না আর কি। ফুল টস তো সেই জায়গাটাকে আমার যেটা মনে হয় যে আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে খুব উত্তেজনা হয়তো কাজ করে ওই সময়গুলোতে ক্রিকেটারদের মধ্যে, যে আমি সিরিজ জয়ের থেকে আর মাত্র 12 রান দূরে বা আর মাত্র 10 রান দূরে, খুব একটা উত্তেজনাকর একটা বিষয়। যেমন টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটির কথা ছিল, হ্যাঁ আমরা যত জানি যে ওই ম্যাচটায় বাংলাদেশ টিম মানে খুবই পাম্পড আপ ছিল, এবং যেটা হচ্ছে যে বিভিন্ন সময় ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী বাংলাদেশ সম্পর্কে নানা রকম কথা বলেছেন যেগুলি আসলে বাংলাদেশের খেলোয়াড়রা নিতে পারছিলেন না। তারা খুব উদ্গ্রীব হয়েছিলেন যে আসলে রবি শাস্ত্রীকে কিছু একটা দেখিয়ে দিবেন। আসলে খেলার মধ্যে যখন এই জিনিসগুলি চলে আসে, খেলোয়াড়রাই বলেন যে আমরা যদি খুব বেশি চাপ নিয়ে ফেলি তাহলে সেটা ক্ষতিকর হয়ে যায়। হ্যাঁ, তো অনেক সময় আসলে এই চাপটাও বাংলাদেশ নিয়েছে, যে আমি জিতে যাচ্ছি তার মানে আমি দেখাই দিতে পারতেছি, সেই আগাম উত্তেজনাটা তাদের মধ্যে যে সঞ্চারিত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওই বিষয়টা থেকে এখনও পুরোপুরি বের হয়ে আসতে পারেনি বাংলাদেশ, বা বিশেষ করে মুশফিক বা এই ধরনের যারা সিনিয়র ক্রিকেটাররা। সেই উত্তেজনাটা ভেতর থেকে সামাল দেওয়ার যে ক্ষমতা সেটা হয়তো পুরোপুরি এখন আয়ত্তে আনতে পারেননি বলেই আসলে এরকমটা হচ্ছে। যে আশা করি মানে একের পর এক যখন হচ্ছে আর কতদিন হবে, নিশ্চয়ই
মানে Comeback করার সুযোগ ধাক্কা খেতে খেতে তাদের কাছেও মনে হবে যে না, আমি এখান থেকে অন্য কিছু থেকে আমি নিজেকে পুরোপুরি দূরে সরায় রাখবো। আগে আমার কাজ হচ্ছে দলকে জেতানো, সেই কাজটা করবো, এরপর আমি সেলিব্রেট করব বা সেই বিষয়গুলো নিয়ে ভাববো। আমার মনে হয় যে যথেষ্ট হয়ে গেছে, মানে যথেষ্ট ধাক্কা মুশফিক খেয়েছেন একের পর এক এরকম জায়গা থেকে দল হেরে আসায়। তো আমি নিশ্চিত যে উনি যেরকম অন্যদের চেয়ে বেশি প্র্যাকটিস করেন, ঘন্টার পর ঘন্টা মাঠে পড়ে থাকেন, আলাদা নিজেকে নিয়ে তার কাজ যে করেন আমরা দেখেছি। ডেডিকেশন লেভেলটা যে পর্যায়ে, আমি নিশ্চিত যে এই বিষয়টাও তাকে ভাবাবে এবং উনি এটা নিয়েও কাজ করবেন। এবং আশা করবো যে এই মুশফিকে হয়তো ভবিষ্যতে ক্রাঞ্চ সিচুয়েশন থেকে খুব স্বাচ্ছন্দ্যে ম্যাচটা বের করে এনে তবেই উৎসব করবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, ভাই ছোট করে জানতে চাই যে আসলে কালকে মূল দায়িত্ব কাদের নিতে হবে সেটা যে বলেন। ব্যাটসম্যানদের দিক থেকে যদি বলি, আমার কাছে মনে হয় টি-20 ফরম্যাটটাই ব্যাটসম্যানদের খেলা। অফকোর্স নাম্বার 1 থেকে নাম্বার 4 পর্যন্ত যারা থাকবেন দায়িত্বটা তাদেরই বেশি থাকবে। নাম্বার 1 থেকে নাম্বার 4 পর্যন্ত দুজন ব্যাটসম্যান যদি অ্যাটলিস্ট 17 ওভার পর্যন্ত যদি কোনো একজন যদি উইকেটে থাকেন এবং দায়িত্বটা নিয়ে সহকারে ব্যাটিং করেন, আমার কাছে মনে হয় যে ম্যাচটা ইজি। আর বোলিং এ কার থেকে বেশি প্রত্যাশা, মানে সবার থেকেই আসলে আসে, মুস্তাফিজের প্রতি একটু আলাদা নজর থাকবে কিনা? মুস্তাফিজের 4 ওভার ভেরি ইম্পর্টেন্ট। আমরা সকলেই জানি মুস্তাফিজ কাটারের জন্য বিখ্যাত, কিন্তু এখন দেখার পালা যে মুস্তাফিজ এই উইকেটে কাটার কতটুকু তার কাজে লাগে। কিন্তু তারপর আমার কাছে মনে হয় প্রতিটা বলারের জন্যই যদি অ্যাটলিস্ট যদি তাদের এভারেজটা যদি 4 ওভারে রানের এভারেজটা যদি 5 আনা যায়, তাহলে আমার কাছে মনে হয় অবশ্যই ভাই মাসুদ ভাই ছোট করে বলবেন যে মুস্তাফিজের কাছে আপনার প্রত্যাশাটা কি? মুস্তাফিজের কাছে প্রত্যাশা যেমন সেরকমই প্রত্যাশা, যে প্রত্যাশাটা উনি সিরিজের শেষ ওয়ানডের প্রথম 5 ওভারে মিটিয়েছেন। 5 ওভারে মাত্র 10 রান। আমার কথা হচ্ছে যে উইকেট হয়তো আপনি সবসময় পাবেন না, কিন্তু হচ্ছে যে আপনার রান চেক দেওয়াটাও কিন্তু খুব বড় একটা বিষয়, যেটা গত কিছুদিন ধরে নিজের সুনামের সঙ্গে যাচ্ছিল না। রুবেল হোসেনের ডেথ ওভারে প্রচুর রান খরচ করছিলেন, কিন্তু গত ম্যাচে তিনি কিন্তু প্রমাণ করেছেন যে উনি ডেথ ওভারের স্পেশালিস্ট। ডেথ ওভারে অবশ্যই মাসুদ ভাই আমরা আশা করব যে বাংলাদেশ সেরকম কিছু ওয়ানডের একটা এই আত্মবিশ্বাসটা টি-20 তো ধরে রাখবে, যদি জয়ও না আসুক ভালো ক্রিকেটটা আমরা প্রত্যাশা করি। কি বলেন অপু ভাই? অফকোর্স অবশ্যই দর্শকদের থেকে একটা বিদায় নিচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেটের 3 ফরম্যাটেই দাপটের সঙ্গে ভালো পারফরমেন্স করবে, এই প্রত্যাশাই কামনা শেষ করছি আজকের উই লাভ স্পোর্টস।